নমস্কার বন্ধুরা। আজ তোমাদের জন্য যে গল্পটি আমি শোনাতে এসেছি, নাম ভয়ানক সেই রাত। লেখক আমন। গল্প পাঠে আমি সাধারণ ঘোষ। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক আজকের গল্প, ভয়ানক সেই রাত। বড্ড দেরি হয়ে গেছে, আর একটু আগে বেরিয়ে আসলে হয়তো এই দুর্যোগের আগেই বাড়ি পৌঁছে যেতাম। গর্জনরত ঘন কালো মেঘের দিকে আর একবার দূরের আধ ভাঙা কাঠের বাড়ির দিকে তাকিয়ে শরীরটা যেন ছমছম করে উঠল। ক্রমশ অন্ধকার হয়ে আসছে। শর্টকাট হলেও এ রাস্তা ধরে বাড়ি পৌঁছতে কমপক্ষে আরও ৪৫ মিনিট সময় লাগবে। বেশ চিন্তায় পড়া গেল। প্রবল বাজের শব্দে সংবিত ফিরল। থপ করে ভেজা ঘাসের উপর বসে পড়ল। দক্ষিণের ইউক্যালিপটাস গাছটার উপর আগুন যেন দাউ দাউ করে জ্বলছে। গাছটা অনেক দূরে হলেও আগুনের লেলিহান শিখা যেন এখানে পর্যন্ত চলে আসছে এবং ধীরে ধীরে ধোঁয়া দেখা যাচ্ছে। অবশিষ্ট সাহসটুকু আর রইল না। অভিক প্রাণপণে ছুটতে লাগলো। ও বুঝে গেছে যদি আজকে বাঁচতে হয় তবে ওই পুরো বাড়িতে থেকেই আশ্রয় নিতে হবে, আর কোনো উপায় নেই। তাই সেদিকেই দৌড়তে লাগলো সে। ও অনুভব করল একটা পায়ের শব্দ ভেজা ঘাসের উপর আওয়াজ করতে করতে ওর পেছনে আসছে, কিন্তু পেছনে ঘুরে দেখার সময় ওর নেই। এইভাবে কিছুক্ষণ দৌড়ানোর পর ও সেই বাড়িটার দরজার সামনে এসে পৌঁছে গেল। কিছুক্ষণ ধরে হাঁপ নিয়ে ও যখন পেছনে ফিরে দেখলো না তো, কেউ নেই। ফাঁকা মাঠের মধ্যে এই নির্জন বাড়ি ছাড়া আর কিছুই চোখে পড়ল না ওর। চারিদিক সম্পূর্ণ অন্ধকার। অভিকের কাছে কোনো টর্চ নেই, আর যে ফোনটা ছিল ওটা ডেড হয়ে গেছে অনেক আগেই, তাই কিচ্ছু করার নেই। সে দরজা ঠেলে ভিতরে ঢুকল। পুরনো আসবাবপত্র, তার তীব্র গন্ধ বেশ জোরালো। ধুলো আর মাকড়সার জাল কিছুটা জড়িয়ে গেল টি শার্টে। শ্বাস নেওয়া বেশ কষ্টকর এখানে। তার উপর সাপ, খোপ বা অন্য জীবজন্তুর ভয় তো আছেই। জানালা খুলে দিল অভিক। বৃষ্টি কিছুটা থেমেছে, বাজও আর পড়ছে না, আর অল্প দিনের আলো যেন ফুটে গেছে। এই সুযোগ। অভিক আর এক মুহূর্ত দেরি না করে দরজার দিকে পা বাড়ালো। এমন সময় কাঠের সিঁড়িতে মচ মচ আওয়াজ শোনা গেল। একটা আলোর বৃত্ত ওপর তল থেকে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসছে। কাছে আসতেই বোঝা গেল এক আপাদমস্তক কালো চাদরে মোড়া ছায়ামূর্তি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে। অভিক বিন্দুমাত্র এসবে ভয় পায় না বলেই হয়তো সে খেয়াল করল না ওই আলোর বৃত্তের উৎস। এখন ছায়ামূর্তিটা ওর খুব কাছে এসে দাঁড়িয়েছে। ধরা গলায় বিকট স্বরে সে বলল, ওপরে আসো। অদ্ভুত সেই কণ্ঠস্বর, ঠান্ডা বরফের মতো। অস্বীকার করে দরজার দিকে পা বাড়ায় অভিক। আবার বৃষ্টি শুরু হয়েছে। প্রবল হাওয়ার দাপটে জানলা দরজা কাঁপছে, এই বুঝি ভেঙে পড়বে। ছাটের জল ছিটকে খানিকটা ভিজিয়ে দিল অভিককে। উপায়ন্তু না দেখে অভিক পেছনে ঘুরে দাঁড়ালো। ছায়ামূর্তি ততক্ষণে সিঁড়ি বেয়ে দোতলায় হেঁটে যাচ্ছে। অভিক ডাক দিল, কোনো উত্তর নেই। অভিক সেই দিকেই যেন এগিয়ে যাচ্ছে। অন্ধকারে কিচ্ছু বোধগম্য না হওয়ায় আসবাবপত্রের সঙ্গে বারবার ধাক্কা লাগলো। মনে হলো জিনিস নয়, কারা যেন মেঝেতে গুটিসুটি মেরে বসে আছে। নিস্তব্ধ। এইভাবে সিঁড়ির কাছে গিয়ে অভিক থামল। আলোর বৃত্ত যেন আর দেখা যাচ্ছে না। অভিক আরেকবার ডাকলো। নির্জন ঘরে সে আওয়াজ প্রতিধ্বনিত হলো কয়েকবার। একটা বাজে গন্ধ নাকে এলো অভিকের।
কোনো মতে হাতড়ে যখন দোতলায় এসে পৌঁছলো, তখন দেখা গেল ডান দিকের কিছু দূরে সেই ছায়ামূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। অভিক সেই দিকেই হেঁটে গেল। ছায়ামূর্তির কাছে গিয়ে বেশ বিরক্ত স্বরে কিছু একটা বলতে যাচ্ছিল। এখানে দাঁড়াও। সামনের দরজা ঠেলে ছায়ামূর্তি ভেতরে ঢুকে গেল। দরজায় যতটা অংশ খোলা রয়েছে তাতে কিছু চোখে পড়ল না। অভিক বাইরে দাঁড়িয়ে রইল। ভেতরে কাঠ মেঝেতে টেনে নেওয়ার কর্কশ একটা আওয়াজ শোনা গেল। দরজার বাইরে থেকে ঘরের ভেতরের যে অংশটুকু দৃশ্যমান হচ্ছে তাতে কিচ্ছু বোঝা গেল না। অল্প হলুদ আভা খানিকটা দরজার বাইরে দেখা যাচ্ছে। একটা মৃদু শব্দ শোনা গেল। কেউ যেন প্রবল বেগে ছুটে গেল। অভিক পেছনে ঘুরে দাঁড়ালো। না, কেউ নেই। ঘন অন্ধকারে ঘেরা দেওয়াল ও সামনের দিকে করিডোরের দিকে তাকিয়েও কিছু চোখে পড়ল না। অভিক কিন্তু নিশ্চিন্ত হতে পারল না। এ বাড়িতে আসার পর থেকেই অদ্ভুত সব ঘটনা ঘটে যাচ্ছে। ওর ষষ্ঠ ইন্দ্রিয় যদি সঠিকভাবে কাজ করে তাহলে কেউ একজন ওর পেছন থেকে ওর দিকে ধীরে ধীরে এগিয়ে আসছিল। ও ঘুরে তাকাতেই বিদ্যুৎ বেগে ছুটে চলে গিয়েছে। পায়ের আওয়াজ শোনা যায়নি ঠিকই, কিন্তু ও অনুভব করেছে। আবারও সেই একই অনুভূতি হচ্ছে। এই নির্জন করিডর যেন ওকে গিলে খেতে আসছে। অভিক মৃদু আর্তনাদ করে উঠল। কবজির কাছটা থেকে রক্ত পড়ছে। ধারালো কিছু একটা থাবা বসিয়েছে ওর হাতে। অভিক এক ছটকায় ঘুরে দেখল প্রবল একটা আতঙ্ক যেন ওকে চেপে ধরল। অন্ধকার জুড়ে ফুটে উঠছে বীভৎস লাল চোখ। শীতল সেই দৃষ্টি অভিকের দিকে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে। এই প্রথমবার অভিকের ভয় লাগলো। কিছুটা সম্মোহিত হয়েই সেদিকে চেয়ে রইল। একটা কঠিন কণ্ঠস্বরে ওর জ্ঞান হলো, ভয় পেলেন? কে? এদিকে তাকিয়ে দেখি ছায়ামূর্তি রক্তহাসি করছে। ইচ্ছে হচ্ছিল শালার মুখে এক খুশি মেরে হাসি বন্ধ করে দিই, কিন্তু কৃতজ্ঞতার খাতিরে অভিক কিছু বলল না। কিছু না হোক, এই দুর্যোগে রাতে একটা আশ্রয় দিয়েছে। কিন্তু ওর ভুলভাল সময়ে 32 পাটি বের করে হাসাটা অভিকের যেন মোটেই পছন্দ হলো না। ঘরে ঢোকার ঠিক আগের মুহূর্তে কালো দেওয়ালটার দিকে আর একবার তাকালো। না, কিচ্ছু নেই। ফায়ার প্লেসের আলোটা ঘরটাকে আলোকিত করেছে। সেই আলোতেই ঘরটাকে লক্ষ্য করল অভিক। মাঝারি থেকে বড় মাপের ঘর। আসবাব বলতে বিছানার পাশে একটা অনুচ্চ টেবিল, আর ঘরের কোণটাতে স্তূপকারে কিছু বস্তু সাদা চাদরে ঢাকা রয়েছে। দরজার দিক বিপরীত দিকে ডান দিকে বিছানার কাছে একটা জানলা। আপাতত সেটা বন্ধ রয়েছে। বিছানাটা দেখে বুঝল কিছুক্ষণ পূর্ব পর্যন্ত এটাকে পরিষ্কার করার ব্যর্থ চেষ্টা হয়েছে। ব্যথাটা সে আবার অনুভব করল। এতক্ষণ রুমাল দিয়ে কাটা স্থান বেঁধে রেখেছিল, এখনো তো রক্ত থামছে না। রুমালটা পুরো রক্তে ভিজে গিয়েছে। ওষুধের আশাও নেই। তবুও ছায়ামূর্তিটিকে বলাতে কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেল। অভিক হাত পা ছড়িয়ে কিছুটা বিশ্রাম নিচ্ছে। বড্ড ব্যথা হচ্ছে, কিচ্ছু করার নেই। অভিক অন্য কিছুতে মন দেওয়ার চেষ্টা করল। এমন সময় হঠাৎ ও খেয়াল করল কোনায় বস্তুর স্তূপের উপর যে চাদরটা রয়েছে সেটার নড়ছে। ও লক্ষ্য করল চাদরটার রং, ওটা কি হচ্ছে, লাল হয়ে যাচ্ছে না? ঠিক রুমালটার মতোই লাগছে না? না না, অদ্ভুত সে আভা, সে চাদর চুয়ে ঘন কালো রক্তাভ কিছু মাটিতে বয়ে আসছে। এদিকেই আসছে। পুরো ঘরে ভরে যাচ্ছে সে তরল। আসছে, গন্ধটা প্রবলভাবে অনুভব হচ্ছে। কোনো অংশ বাকি নেই। দেওয়াল, ছাদ সমস্ত জুড়েই যেন ঘন লালাভ রক্ত আর সেই আভা। অভিক উঠে দাঁড়ানোর চেষ্টা করছে। তখন অবাক দৃষ্টিতে ও লক্ষ্য করল হাতের সেই কাটা জায়গাটা থেকে বেরিয়ে আসছে সেই তরল। এক মুহূর্তে ওর সমগ্র শরীর যেন ঢেকে গেল। হঠাৎ চোখ খুলে গেল।
ধরফর করে বিছানা ছেড়ে উপরে উঠে বসলো। মাথাটা যেন ঝিমঝিম করছে, ভালো লাগছে না। পায়ের আওয়াজটা দরজা ঠেলে ভেতরে ঢুকলো। এই নিন বলে একটা শুকনো কাপড়ের টুকরো আর একটা ছোট কালো শিশি এগিয়ে দিল ছায়ামূর্তি। রক্ত মেঝেতে ফেলে রাখবেন না, নইলে ও গন্ধ পেয়ে যাবে। কার কথা বলছেন? আর কিছু উত্তর এলো না। ঘর থেকে চলে গেল। অভিক ওষুধটা লাগিয়ে নিল। কি হচ্ছে এসব? একে তো এই ব্যথা, কি যে ওষুধ দিয়ে গেল, লাগানোর পরে জায়গাটা যেন আগুনে পুড়ে যাচ্ছে। আর অন্যদিকে ওই পাগল বুড়ো, ওই এক দোষ। ওকে মোটেও যেন আমার সুবিধে লাগছে না। কোনো মতলব আছে কিনা কে জানে। যাকগে, কোনো মতে তা কেটে যাক। ওদিকে আবার ঝমঝম শব্দে বৃষ্টি পড়তে শুরু করেছে। সেদিকেই অভিক তাকিয়েছিল। এমন সময় দরজা ঠেলে কেউ বা কিছু আস্তে আস্তে ঘরে ঢুকে এলো। অভিক সেদিকে খেয়াল করল না। ধীরে ধীরে সাপদের মতো এগিয়ে আসছে বিছানার দিকে। তখন অভিকের এই অনুভব হলো যে ঘরে সে একা নয়, কিছু একটা মেঝেতে হেঁটে চলেছে। অভিক সন্তর্পণে জানলা থেকে মুখ সরিয়ে দরজার দিকে রাখল। কে? না, কোথাও কিচ্ছু নেই। বিন্দু বিন্দু ঘাম কপালে দেখা গেল। জল চুইয়ে পড়ছে কি? কিছু একটা তরল পদার্থ ছাদ থেকে বিছানায় পড়ছে। অভিক সেই দিকে তাকালো। প্রবল আতঙ্কে চোখ বন্ধ করে দিল। ঘন গালচে সবুজ রঙের কোনো জীব, না না, কোনো দানব। হ্যাঁ, অপার্থিব। কি ভীষণ কঠিন সে লাল চোখের দৃষ্টি। নিঃশব্দে ছাদ থেকে ঝুলছে অভিকের ঠিক উপরে। কণ্টকময় জীব থেকে লালাভ তরল পদার্থ বের হয়ে আসছে, চুইয়ে চুইয়ে যেন নিচে পড়ছে। অভিক আর পারল না, চুরে চিৎকার করে উঠল, কিন্তু নিজের আওয়াজ ও নিজেই যেন শুনতে পেল না। দৌড়ে পালাতে যাওয়ার চেষ্টা করেও ব্যর্থ হয়েছে। সার নেই। নিজের খুব কাছে ওই জীবের উপস্থিতি অনুভব করল। আর তবে রক্ষে নেই। খেয়ে নিন। কে? চোখ খুলে দেখে সেই পুরো সামনের টেবিলে খাবার নামিয়ে রাখছে। জলের পাত্রটা নামিয়ে রেখে সে বলল, একদম ভয় পাবেন না, রাত গভীর হয়েছে, খেয়ে নিয়ে বিশ্রাম নিন। অপার বিস্ময়ে অভিক তাকিয়ে দেখল, কই, ছাদে তো কিছু নেই, বিছানাতেও কিছু নেই। কিন্তু তাহলে কি সব মনের ভুল? তাই হবে। ব্যথাটা কিছুটা কমলেও এখনো আছে ক্লান্ত শরীর। ঘুমটা বড্ড দরকার। টেবিলের উপরে পাত্রে রাখা আছে কয়েকটা রুটি, ডাল আর একটা সবজি। অভিক বুড়োর তারিফ না করে পারল না। এই অসময়েও সে খাবারের ব্যবস্থা করেছে। খাবার খেয়ে আর কিছু করার নেই। চাদরটা টেনে একদম শুয়ে পড়ল। ঠান্ডা আবহাওয়া আর আরামদায়ক বিছানার জন্যই হোক, ক্লান্ত শরীরটা কিছু সময়ের মধ্যেই গভীর ঘুমে ঢলে পড়ল। রাত তখন ঘন হয়েছে, ঝমঝম বৃষ্টি পড়ছে, সবাই গভীর ঘুমে আচ্ছন্ন। এমন সময় মেঝেতে ঠক ঠক আওয়াজ শোনা গেল। ক্ষীণ হলেও তীক্ষ্ণতা রয়েছে, যেন করিডোরে ভারী কিছু একটা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। শব্দের উৎস ক্রমে দরজার দিকে এগোচ্ছে। অভিক তখন অঘরে ঘুমোচ্ছে। শীতল একটা স্পর্শে ঘুমটা ভেঙে গেল। কিছু বুঝতে পারল না। ও অনুভব করল শরীর অবশ হয়ে গিয়েছে, হাতের আঙুলগুলো নাড়াতে পারছে না। কিন্তু তার থেকে অদ্ভুত কিছু একটা ঘটে চলেছে পরিবেশে। কোথায় ও? আংশিক অন্ধকার। এ তো সেই ঘর নয় যেখানে কিছু মুহূর্ত পূর্ব পর্যন্তও ছিল। কি হচ্ছে এসব? গভীর বিস্ময়ে অভিক তাকিয়ে দেখল গভীর ঘন জঙ্গল, বিশাল গাছের ঘেরা একটা ফাঁকা স্থান। অভিক
আপাতত সেইখানেই দাঁড়িয়ে। চাঁদের মৃদু আলোতে দূরের বস্তু দেখা যাচ্ছে না। স্থির হয়ে অভিক দাঁড়িয়ে রইল। কিছু ঘটার কি অপেক্ষা করছো? এটা কি স্বপ্ন না বাস্তব, না দুটোর মাঝে আটকে থাকা অনাবিষ্কৃত অন্ধকার কলি? কিসের শব্দ? দূরের ওই ঝোপটা নড়ে উঠল কি? না, তাহলে ভুল নয়। কিছু একটা আছে ওখানে। ধীরে ধীরে ঝোপ থেকে বেরিয়ে আসছে। খসখস শব্দে উৎস প্রতিধ্বনিত হচ্ছে। অভিক চারপাশে তাকিয়ে দেখে আতঙ্কে শিরদাঁড়া দিয়ে যেন তার ঠান্ডা হিমেল স্রোত বয়ে গেল। লাল চোখগুলো ধীরে ধীরে অন্ধকারের মুখ চিরে বেরিয়ে আসছে। অভিক কোনো মতে দেখল ওর চারপাশে বৃত্তাকারে অপার্থিব জন্তুগুলো যেন ঘিরে ফেলেছে। জিভ থেকে লালাভ তরল একটু একটু করে ওর দিকে ধেয়ে আসছে। হালকা লাল আভা জেগে উঠেছে। সেই গর্জন হুঙ্কার খুব ভয়ানক, খুব ভয়ঙ্কর। অভিক কান চেপে ধরল। জন্তুগুলো অভিককে কেন্দ্র করে ঘুরতে শুরু করেছে। এই পরিবেশ এই জগতের নয়। প্রবল কিছু একটা ধেয়ে আসছে খুব জোরে। সে সাহসটুকু সম্বল করে অভিক নড়ে ওঠার চেষ্টা করলো। কিছু দূরে গিয়ে যন্ত্রণায় মাটিতে পড়ে গেল। এমন সময় কিছু একটা ওর উপর ঝাঁপিয়ে পড়ল। চোখে অন্ধকার নেমে এলো। আজ আমার গল্পের এখানেই সমাপ্ত। গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে। এইরকম আরও গল্প শুনতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।